আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তির দাবি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং দেশ গঠনে রাজনীতিবিদদের মধ্যে ঐক্য ধরে রাখতে মির্জা ফখরুলের তাগিদ, মানব কল্যাণে কাজ করে ক্রান্তিকাল কাটানোর পরামর্শ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে থাইল্যান্ডের বিরুদ্ধে লাউডস্পিকারে ভৌতিক ও তীক্ষ্ণ শব্দ বাজিয়ে মানবাধিকার লঙ্ঘনে কম্বোডিয়ার অভিযোগের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। আমদানিকারকদের পক্ষে সিএনএফ এজেন্টরা সকাল থেকে কার্গো ভিলেজের সামনে ভিড় করেন। পরাগ আসিম জানাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে রোববার রাত থেকে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়। ইয়াঙ্গুন গ্রুপের গার্মেন্টস মালামালের কয়েকটি আমদানি চালান এই বিকল্প গেট দিয়ে গ্রহণ করেন আমদানিকারকরা। রাতে হয়েছে 2টা, এখন একটা, আরো 3-4টা রেডি হচ্ছে। আইসিটি যদি পারমিশন পায় আমরা ইম্পোর্ট বিল্ডিংটার, তাহলে হয়তো ওখান দিয়ে হবে। ওটা ডিসিশন এখনো হয়। তারপরে ট্রান্সমেইন লজিস্টিক্স লিমিটেড, আর আমরা পণ্য বুঝিয়ে পেয়েছি 60 পিস ইয়াংওয়ান গ্রুপের। আরও অনেক সিএনএফ এজেন্ট অপেক্ষা করেন তাদের আমদানি পণ্যের খোঁজ নিতে। ফ্লাইট নামা শুরু হয়েছে, মাল কিছু আসা শুরু হয়েছে। এখন আমরা অপেক্ষা আছি যে কখন মাল ডেলিভারি শুরু হবে। আমাদের এক্সপোর্ট ভিলেজে এখান থেকে মালগুলো আমাদের এক্সপোর্ট হবে। এমার্জেন্সি ভিত্তিতে সেই 9 নম্বর গেট দিয়ে এখন ম্যানুয়ালি মালগুলো ডেলিভারি দিচ্ছে। সকালে ঢাকা কাস্টম হাউসে বিভিন্ন পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ঢাকার কাস্টমস কমিশনার। বৈঠকে ছিলেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরাও। ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিবির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। পরে বৈঠকের বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন কাস্টমসের জয়েন্ট কমিশনার। আজকের মিটিংয়ে মূলত তারা বিভিন্ন কনসার্ন তুলে ধরেছেন যে স্বাভাবিকভাবে রপ্তানিমুখী শিল্প এটাকে যত দ্রুত সম্ভব কাঁচামাল আমদানির ব্যাপারটাকে ত্বরান্বিত করা। তো আমরাও সবার সাথে বসে কথা বলেছি যে এখন বর্তমানে কি আমরা সমস্যা ফেস করছি, তো এগুলো দ্রুতগতিতে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই এটা আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আমরা চলে আসতে পারবো। এখনও কিন্তু ইম্পোর্ট হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কয়েকটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। বলবো যে আসলে আমরা আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে 12,000 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন খাতের রপ্তানিকারক সংগঠনগুলো। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সরকার ও ব্যবসায়ীদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের দাবি তাদের। মাসুর শাকিল জানাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি দুর্ঘটনায় রপ্তানি খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংবাদ সম্মেলন। ইটস এ শেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। আজকে এটা একটা বিমানত হতে পারত। এই অগ্নিকাণ্ডের দায়
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় $10 লাখ চামড়াজাত পণ্য, 32টি ঔষধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, 23 কোটি টাকার গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো এর জন্য আপনার হলো দায়ীকে এবং কাকে আজকে সরকার হলো কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? আপনাদেরকে বলা হয় আপনার গার্মেন্টস মালিক যারা আছেন তাদের কোনো সমস্যা হলে তাদেরকে কোমরে রশি বেঁধে এসে নিয়ে আসা হবে। তাদেরকে আজকে কে করবে? যারা এর সাথে যুক্ত, স্পেশালি পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস, যেটা তাদের দুর্নীতির কারণে নিম্নমানের কোয়ালিটিগুলো লাগানো হয় এবং এটা কোনো তদারকি নাই, যার ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না। এটা হলো বাস্তবতা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে সরকারের দ্রুত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। নাজিব বেগ জানাচ্ছেন। ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক। অংশ নেন স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। বৈঠক চলে প্রায় 3 ঘণ্টা। পরে ইসি সচিব বলেন নির্বাচনে প্রায় 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। আইজিপির বরাতে তিনি জানান ভোটের সময় কাজ করবে 1.5 লাখ পুলিশ। আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। নির্বাচনের পরিবেশ নিয়েও কথা বলেন ইসি সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে ইসি সচিব জানান নির্বাচনের প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা থাকবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 3 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আগামীকাল সব জেলা এবং উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক মহাসমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। লালা নসীন জানাচ্ছেন। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 9 দিন ধরে খোলা আকাশের নিচে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক। দাবি আদায়ে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন জেলার শিক্ষকরা। সেখানে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাস্তবায়ন করতে হবে, আমাদের শর্ত সরকার মানতে হবে। আমাদের মূল দাবি যেটা 20%, সেটা আমরা না নিয়ে শিক্ষকরা ঘরে ফিরে যাবে না। একজন শিক্ষক আমি জাতিকে তৈরি করে দিব, তাহলে আমাকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমি কাকে তৈরি করে দিব? দেয়ালে পিঠ থেকে গেছে বিদায়, কিন্তু আজকে তারা শিক্ষকরাই শহীদ মিনারে জমায়েত হয়েছে। বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব।
সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছে। সুতরাং এটা কিন্তু আজকে শিক্ষকদের দাবি না, আজকে গোটা দেশের দাবি। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা চলছে, এই পরীক্ষাগুলো যাতে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা দায়িত্ব পালন না করে, আমরা কিন্তু তাদেরকে অনুরোধ জানিয়েছি। 12 অক্টোবর থেকে চলছে শিক্ষকদের এই আন্দোলন। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ গড়তে হলে রাজনীতিবিদদের ঐক্য ধরে রাখতে হবে। রাজধানীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজনীতিতে পালিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য নেই, বর্তমানে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, মানব কল্যাণে কাজ করলে সুন্দর দেশ ও সুন্দর পৃথিবী গড়া যাবে। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা। সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। 5 দফা দাবি বাস্তবায়নে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা করছে একটি দল। হুঁশিয়ার করে তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও জনগণ রাস্তায় নামবে। সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছে স্টেট ডিফেন্স আইনজীবী। তিনি বলেছেন, বিদ্যমান আইনে আসামিদের যেভাবে বিচার করা হচ্ছে, যা হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটার মতো। আন্দোলনকারীদের রাজাকার বলেননি এমন দাবি করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরাতে নীল নকশা করা হয়েছে। তবে এই দাবিগুলোর সাথে দ্বিমত পোষণ করে প্রসিকিউশন। মাজহুল হক মান্না জানাচ্ছেন। প্রতিদিনের মতো সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম শাস্তি চান তারা। এর পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করে বিদ্যমান আইন ও শেখ হাসিনার ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে প্রসিকিউশনের দেওয়া যুক্তি খণ্ডন করার চেষ্টা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় সাঁতার কাটা। এই সাঁতার কাটা কতখানি সম্ভব ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। স্টেট ডিফেন্স আইনজীবীর দেওয়া বক্তব্য সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রসিকিউশন। এই আন্দোলনকারীরা কোনো সময় ওই শব্দ প্রয়োগের আগে বলে নাই যে আমরা রাজাকার বা আমরা রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বংশধর। কাজেই এই রাজাকার শব্দটা প্রকৃত অর্থে যে গালি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না, এটা আমাদের এখানে দেওয়া হয়েছে। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় 13তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরপর কয়েকদিনের আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে। এ নিয়ে এখনই কিছু বলা যাবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে এই প্রথমবারের মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি এবং বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের প্রস্তুতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, ইন্টার জুরিবাদী ডাকাতি, জুলাই শহীদদের মামলার অগ্রগতি, মাদক নিয়ন্ত্রণ কক্সবাজার এই ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আমাদের রিসেন্টলি যে কয়েকটা আগুনে দুর্ঘটনা ঘটলো এইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ তদন্ত করছে পুলিশ। শাকের আদনান জানাচ্ছেন। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় পড়াতে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। সে সময় ওই বাসার সিঁড়িতে জোবায়েদ হোসেনের মরদেহ পাওয়া যায়। তার গলা, পেট সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জোবায়েদের ছাত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সোমবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 9 বছর ধরে একটা ছেলে লাগে তার প্রেমের সম্পর্ক ছিল মেয়েটা। ওই ছেলেকে আবার মেয়েটা বেশি পছন্দ করতো না। ওই মেয়েটা নাকি বলছে ছেলেকে আমি জুবাইদকে পছন্দ করি, সেজন্য তার খুবই নাকি জুবাইদ হত্যা করেছে। প্রকৃত খুনিকে বার করে তারপরে আইনের আওতায় আনা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও ছাত্রদল নেতারা। অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে 21 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি যা দেয়ার সেটা দিব। শুরু থেকেই আমরা এটার সাথে আছি এবং থাকব। আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে। পুলিশ বলছে ওই ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে নাম পরিচয় বলতে চায়নি পুলিশ। যারা আঘাত করেছে, এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে দুদিনের শোক পালিত হচ্ছে। বন্ধ আছে পরীক্ষা, তবে ক্লাস চলছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ন্যায় বিচার বঞ্চিত হলে সাধারণ মানুষ অদৃষ্টবাদী হয়ে ওঠে। এ সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক ধারার উত্থান হয়। প্রবীণ এই অধ্যাপক চ্যানেল আইকে বলেছেন, আদর্শ নির্ভর জীবনাচার ও সংস্কৃতি চর্চার অভাবে সাধারণ মানুষের চেতনা ও বোধের উন্নয়ন ঘটেনি। আরও জানাচ্ছেন জানাতুল বাকিয়া কেকা। হালের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মুখোমুখি হওয়া। একদল মানে ধর্মনিরপেক্ষতার বা অসাম্প্রদায়িকতার কথা বলে, আরেক দল ধর্মকেই ব্যবহার করার কথা বলে বা ধর্মীয় রাষ্ট্র করবে এই রকম কথা বলে। কিন্তু দুয়ের মধ্যে মিল আছে যে তারা বুর্জোয়া, তারা জনগণের যে মুক্তি সেই মুক্তির জন্য চেষ্টা করবে না এবং তারা মানে তাদের স্বার্থই দেখবে। দুই কারণে ঘটছে, একটা হচ্ছে সাংস্কৃতিক চর্চা নেই, আরেকটা হচ্ছে যে মানুষ কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। এইটাই কিন্তু ওই যে মানুষকে হতাশ করে এবং হতাশার দিক থেকে মানুষ আশ্রয় চায়। আশ্রয় চাইতে গেলে মানুষ ওই যে ধর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটা খুব স্বাভাবিকভাবেই ঘটছে আমাদের এখানে। ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ আমল দেখার অভিজ্ঞতায় তিনি বলেন, সব আমলেই শ্রমজীবীদের কষ্টার্জিত অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। 3 আমলে উন্নয়ন ঘটেছে ধারাবাহিকভাবে, কিন্তু উন্নয়নের ধারা একটাই, সেটা হচ্ছে পুঁজিবাদী ধারা। এবং এই পুঁজিবাদী উন্নয়নের ধারা যা করে আমাদের জন্য তাই করেছে।
সমাজচিন্তক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়ন হলেও অন্তর্গত উন্নয়ন ঘটেনি। অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য একটা প্রধান যেটা জিনিস দরকার বিনিয়োগ, সেই বিনিয়োগটা ঘটলো না। উল্টো যেটা ঘটলো সেটা হলো যে আমাদের সম্পদ, যে সম্পদ সাধারণ মানুষের শ্রমের দ্বারা তৈরি, সেই সম্পদ বিদেশে পাচার হয়ে গেল। মোবাইল ফোন কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর বিনোদনের কারণে মানুষ আত্মকেন্দ্রিক হতে হতে সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলছেন তিনি। আর যেটা জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে যাওয়ার আমন্ত্রণ আরও একবার। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে সন্ত্রাস ও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল বিএনপি। তবে আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ জেলা বিএনপির আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে করণীয় নিয়ে মতবিনিময় সভা করেন তিনি। সে সময় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ও জিয়া পরিষদের নেতারা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে একটি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আগামী দিনে যারা এই ছাত্ররা এই দেশ পরিচালনা করবে, সেই শিক্ষা আমরা দিতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ জাতি পরিচালিত হবে। বগুড়ায় সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদের একটি সমন্বয় সভায় যোগ দিতে এসে ককটেল হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জেলার আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় কার্যালয়ে বিকেল 3টার দিকে সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সমন্বয় সভায় যোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন সার্জিস আলম। ককটেল হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক মার্কা শাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে, আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না। যুদ্ধবিরতি শুরুর পরও গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 97 জন নিহত হয়েছে, আহত হয়েছে 230 জন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মাধ্যম জানিয়েছে, ইসরায়েলিরা এখনো পর্যন্ত 80 বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আর ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মরদেহ হস্তান্তর করছে না হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করার পর ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলেছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন আবারও শুরু করেছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা নকশি কাঁথার জমিন। মুক্তিযুদ্ধের সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তুলেছে নকশি কাঁথার জমিনে। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন আকরাম খান। জয়া আহসান ও ফারিয়া শামস সেউতি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ইরেশ জাকের ও রৌনক হাসান। গুরুত্বপূর্ণ আরও 2 চরিত্রে আছেন দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি। নিটোল টাটা বিশেষ সংবাদ।
থাইল্যান্ডের বিরুদ্ধে সীমান্ত এলাকায় ভূতের মতো ভয়াবহ শব্দ প্রচারের অভিযোগ তুলেছে কম্বোডিয়া। দেশটির মানবাধিকার কমিশন বলছে এটি মানসিক যুদ্ধের অংশ। কম্বোডিয়ার সিনিয়র সভাপতি ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনে অভিযোগ পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ভৌতিক ও তীক্ষ্ণ শব্দ বাজিয়ে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করা হচ্ছে। কম্বোডিয়ার মানবাধিকার কমিশন দাবি করেছে, সীমান্তবর্তী গ্রামগুলোর স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাই সেনারা রাতে লাউডস্পিকারের মাধ্যমে ভূতের মতো আর্তনাদ ও বিমানের ইঞ্জিনের আওয়াজ বাজাচ্ছে। কমিশন সতর্ক করে বলেছে, এমন কর্মকাণ্ডে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষক। পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ ফলন ও ভালো দরে বেগুন বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। তাদের দেখে এই পদ্ধতিতে বেগুন চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এবারে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পাড় কেটে ইতিমধ্যে লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পাড় কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী 13 থেকে 15 নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বিল্ড, পাওয়ার ও ওয়াটার এক্সপো। নির্মাণ, আবাসন, পানীয় জ্বালানি খাতের আন্তর্জাতিক এই প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। এছাড়াও 20টিরও বেশি দেশের 200টিরও বেশি কোম্পানি অংশ নেবে এক্সপোতে। 500রও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে 35,000-এরও বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণ করবে বলে আয়োজকদের আশা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। পরিবেশ রক্ষার বার্তায় ফটো ফ্রেম স্থাপনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কক্সবাজারের রামু হিমছড়ি পর্যটন কেন্দ্রে। মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি ঝর্ণার পাশে ফটো ফ্রেমটি স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনরুট ইন্টারন্যাশনাল। সোমবার দুপুরে এই ফটো ফ্রেম উদ্বোধন করেন কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক। সে সময় এনরুট ইন্টারন্যাশনালের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভূঁইয়া, হিমছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ তনভীর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আরও 3টি পর্যটন কেন্দ্রে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। এর মাধ্যমে পরিবেশ প্রকৃতি রক্ষায় পর্যটকরা সচেতন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজধানীর মহাখালীর মডেল হাই স্কুলে হেলথ চেক আপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি প্রফেসর ডক্টর হারুন আল রশিদ, সংগঠনের মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল। সভাপতি ছিলেন জাতীয় বক্ষব্যাধি ও অ্যাজমা সেন্টারের সহকারী অধ্যাপক ডক্টর জিয়াউল করিম। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা। রাজধানীর গুলশান 1-এর একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত হয়েছে। বিশ্বের অনেক দেশের সাথে মিল রেখে দিবসটি পালন করে শেফ ইউনিটি বাংলাদেশ সোসাইটি। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য রেস্টুরেন্টের শেফ কিংবা রন্ধনশিল্পীদের মিলন মেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিআইপি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শেফ টনি খান, আইসিআই এর মাস্টার শেফ ড্যানিয়েল সেগমস, মোহাম্মদ হাসান হাবিব, মোহাম্মদ ফরহাদ আহমেদ, অভিষেক সিনহা সহ অন্যরা। এবার খেলার খবর। দিচ্ছে আরো একবার।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তির দাবি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং দেশ গঠনে রাজনীতিবিদদের মধ্যে ঐক্য ধরে রাখতে মির্জা ফখরুলের তাগিদ, মানব কল্যাণে কাজ করে ক্রান্তিকাল কাটানোর পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।